গতদিন আমরা আলোচনা করেছিলাম যে রোগের কারণ সম্পর্কে যখন আমরা চিন্তা করি তখন দুই ধরনের কারকের কথা চিন্তা করতে হয়। একটি হলো সংক্রামক কারণ আর আরেকটি হলো অসংক্রামক কারণ। তো যে সকল রোগ সংক্রামক কারণের দ্বারা অর্থাৎ অণুজীবের দ্বারা হয় তাদেরকে বলা হয় সংক্রামক রোগ, আর যেগুলো সংক্রামিত হতে পারে না সেই রোগগুলোকে বলা হয় অসংক্রামক রোগ। তাহলে আজকে আমরা এই সংক্রামক রোগ সম্পর্কে আলোচনা করব। সংক্রামক রোগ সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, আমরা বিজ্ঞানের 7 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীবের বৈচিত্র্য, সেই চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি যে এই জীবজগতের বৈচিত্র্যময় অনেক ধরনের জীব আছে এবং এই জীবগুলোকে তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এখন এই যে জীবজগৎকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, এর মধ্যে একটা বিশাল শ্রেণী হলো যেগুলো জীবের দেহে রোগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই জীবজগতের মধ্যে একটি বিশাল শ্রেণী আছে যে শ্রেণীর জীব বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। রোগ সৃষ্টি করতে পারা জীব এই বৈচিত্র্যময় জীবজগতের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই রোগ সৃষ্টি করতে পারা জীবগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জীব আবার আছে। যেমন কিছু কিছু জীব আছে যেমন ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া, তারপর ফাঙ্গাই বা ছত্রাক, এবং প্রোটোজোয়া। এই জীবগুলো জীবের দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। তাছাড়া কিছু বহুকোষী প্রাণীর দ্বারাও বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। যেমন কৃমিগুলো হচ্ছে বহুকোষী জীব। এই কৃমিগুলোর দ্বারা বিভিন্ন ধরনের রোগও সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের কৃমি আছে, বিভিন্ন ধরনের কৃমির দ্বারা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। ঠিক আছে, এবং আমরা দেখেছিলাম যে কৃমিগুলোর দ্বারা সাধারণত অন্ত্রে রোগ সৃষ্টি হয়। এখন এই যে রোগ সৃষ্টি করতে পারা যে জীব, সেই জীবগুলো আমরা দেখলাম যে আবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই বা ছত্রাক, প্রোটোজোয়া, কৃমি। এগুলোর দ্বারা, যেমন ভাইরাসের দ্বারা কিছু রোগ সৃষ্টি হয়, ব্যাকটেরিয়ার দ্বারা কিছু কিছু রোগ সৃষ্টি হয়, আবার প্রোটোজোয়ার দ্বারা কিছু কিছু রোগ সৃষ্টি হয়, ফাঙ্গাই বা ছত্রাকের দ্বারাও কিছু কিছু রোগ সৃষ্টি হয়। তো এখন ভাইরাসের দ্বারা যে রোগগুলো হয় সেই রোগগুলো কি কি? ভাইরাসজনিত রোগগুলো হলো ভাইরাসজনিত রোগ, মানে যে সকল রোগ ভাইরাসের দ্বারা হয় সেই রোগগুলো কি কি? যেমন সাধারণ সর্দি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, হতে পারে ভাইরাসের দ্বারা। তারপর যেমন এইডস, ঠিক আছে, এই রোগগুলো ভাইরাসের দ্বারা হয়। যখন কোনো ভাইরাস জীবের দেহে আশ্রয় নেয়, যখন কোনো জীবের দেহে আক্রমণ করে, তখন এই রোগগুলো দেখা দেয়। তাছাড়া যেমন ভাইরাসজনিত আরও একটি রোগ আছে যেমন ডেঙ্গু জ্বর।
এরকম অনেকগুলো রোগ আছে যেগুলো ভাইরাসের দ্বারা সংগঠিত হয়। ঠিক আছে, তারপর আরও কিছু রোগ আছে যে রোগগুলো ফাঙ্গাই বা ছত্রাকের দ্বারা হয়। যেমন মনে করো, ফাঙ্গাই বা ছত্রাকজনিত রোগগুলোর মধ্যে আছে টাইফয়েড, কলেরা। এই টাইফয়েড, কলেরা এগুলো সৃষ্টি হয়, এগুলো দেখা দেয় ছত্রাকের দ্বারা বা ফাঙ্গাইয়ের দ্বারা। ঠিক আছে, বা যেমন যক্ষ্মা, অর্থাৎ যেটাকে আমরা টিবি বলি, এই যক্ষ্মা রোগও ফাঙ্গাই বা ছত্রাকের আক্রমণের ফলে দেখা দেয়। ঠিক আছে, তারপর প্রোটোজোয়া যে অণুজীব, সেই প্রোটোজোয়াজনিত রোগগুলোর মধ্যে আছে যখন প্রোটোজোয়া আমাদের শরীরে আক্রমণ করে তখন প্রোটোজোয়ার দ্বারাও আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। তাহলে প্রোটোজোয়াজনিত রোগগুলোর মধ্যে আছে যেমন কালাজ্বর, বা ম্যালেরিয়া ইত্যাদি। এই কালাজ্বর বা ম্যালেরিয়া এই রোগগুলো হয় প্রোটোজোয়ার আক্রমণের ফলে। মানে প্রোটোজোয়া যখন আমাদের দেহে প্রবেশ করে তখন আমাদের দেহতে ম্যালেরিয়া বা কালাজ্বর এর মতো রোগগুলো দেখা দেয়। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখলাম যে এই যে জীবজগৎ, এই জীবজগতের মধ্যে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ধরনের জীব আছে এবং এই জীবগুলোকে তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। এই জীবজগতের একটি বিশাল শ্রেণী হচ্ছে রোগ সৃষ্টিকারী অণুজীব বা রোগ সৃষ্টিকারী জীব আমরা বলতে পারি। এই রোগ সৃষ্টিকারী জীবগুলোর মধ্যে আবার বিভিন্ন ধরনের জীব আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং ফাঙ্গাই বা ছত্রাক। এগুলো হচ্ছে এককোষী। তাছাড়া কিছু বহুকোষী প্রাণীও আছে যেগুলোর মাধ্যমে, বহুকোষী জীব আছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ হয়। বহুকোষী জীবের মধ্যে যেমন আছে কৃমির দ্বারা বিভিন্ন ধরনের রোগ হয় এবং আমরা দেখেছি যে কৃমি সাধারণত অন্ত্রে আক্রমণ করে, অন্ত্রে রোগের সৃষ্টি করে। ঠিক আছে, তারপর আমরা ভাইরাসজনিত কিছু রোগ দেখতে পেলাম যে ভাইরাসের দ্বারা কোন কোন রোগ হয়। আমরা দেখলাম যে সর্দি, সাধারণ জ্বর, এইগুলো ভাইরাসের দ্বারা হয়, বা ডেঙ্গু জ্বর ভাইরাসের দ্বারা হয়, বা যেমন এইডস, ইনফ্লুয়েঞ্জা, এই রোগগুলো ভাইরাসের দ্বারা হয়। আবার কিছু কিছু রোগ আছে যেগুলো ফাঙ্গাই বা ছত্রাকের দ্বারা হয়। তো ফাঙ্গাই বা ছত্রাকজনিত রোগগুলোর মধ্যে আছে যেমন টাইফয়েড, কলেরা বা যক্ষ্মা ইত্যাদি। আর আরও কিছু রোগ আছে যেগুলো প্রোটোজোয়ার দ্বারা হয়। তো প্রোটোজোয়াজনিত রোগগুলোর মধ্যে আছে যেমন কালাজ্বর বা ম্যালেরিয়া এইগুলো। সুতরাং দেখা গেল যে ভিন্ন ভিন্ন জীবের দ্বারা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। মানে সব রোগ যে একই ধরনের অণুজীবের দ্বারা সৃষ্টি হয় তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের জীবের দ্বারা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। ঠিক আছে, আবার দেখো আমরা আরও জানি যে কৃমি অন্ত্রে সংক্রমণ করে এবং অন্যান্য কৃমির দ্বারা আবার গোদরোগও সৃষ্টি হয়। যেমন কৃমির দ্বারা সৃষ্টি হওয়া রোগগুলোর মধ্যে যেমন আছে কৃমিজনিত রোগ, এর মধ্যে যেমন অন্ত্রের রোগ সৃষ্টি হয় কৃমির দ্বারা, অন্ত্রের রোগ, অথবা গোদরোগ, এগুলো কৃমির দ্বারা হয়। বিভিন্ন ধরনের কৃমির দ্বারা এই রোগগুলো সৃষ্টি হয়। এখন প্রশ্ন হলো, এই যে কোন রোগ কোন জীবের দ্বারা সৃষ্টি হয়, কোন কারকের দ্বারা সৃষ্টি হয়, এগুলো আমাদের জানা
প্রয়োজন কেন, কেন এগুলো জানা গুরুত্বপূর্ণ যে সর্দি, সাধারণ জ্বর এগুলো ভাইরাসের দ্বারা হয় বা প্রোটোজোয়ার দ্বারা কোন কোন রোগ হয়, মানে কোন কোন রোগ প্রোটোজোয়ার দ্বারা হয়, কোন কোন রোগ ছত্রাকের দ্বারা হয়, এই রোগগুলোর কারণ সম্পর্কে জানা আমাদের কেন প্রয়োজন। কারণ হলো এই রোগগুলোর কারণ যদি আমাদের জানা থাকে তাহলে এই রোগগুলোর চিকিৎসা করতে সুবিধা হয়। কারণ ব্যাকটেরিয়ার দ্বারা যে রোগগুলো সৃষ্টি হবে সেই রোগ প্রতিরোধ করার যে চিকিৎসা, সেই রোগ থেকে রক্ষা পাওয়ার যে চিকিৎসা, সেই রোগ সারানোর যে চিকিৎসা, সেই চিকিৎসার পদ্ধতি, আর ভাইরাসজনিত রোগের চিকিৎসার পদ্ধতি, প্রোটোজোয়াজনিত রোগের চিকিৎসার পদ্ধতি, কৃমিজনিত রোগের চিকিৎসার পদ্ধতি, এগুলো প্রত্যেকটির চিকিৎসার পদ্ধতি আলাদা আলাদা। সেজন্য চিকিৎসার সুবিধার্থে আমরা এই রোগগুলোর কারণ সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। এই কারকগুলোর মধ্যে যেমন ভাইরাস এবং ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া, ছত্রাক, এইগুলোর মধ্যে অনেক সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন মনে করো ভাইরাস কি করে, সব ভাইরাস আশ্রয়দাতার শরীরের ভিতরে থাকে, কিন্তু ব্যাকটেরিয়াগুলো আশ্রয় ক্ষেত্রে কিন্তু এই রকম নয়। ভাইরাসের ক্ষেত্রে ভাইরাস কী করে, ভাইরাস জীবের দেহে আশ্রয় নেয় এবং এই আশ্রয়দাতার শরীরের ভিতরে থাকে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আদৌ তা হয় না। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই এবং প্রোটোজোয়া এইগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়, মানে খুব দ্রুত তারা বংশবিস্তার করে তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে, কিন্তু সেই তুলনায় আবার কৃমি খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। এবং ট্যাক্সোনমির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সব ব্যাকটেরিয়াগুলোর মধ্যে একটির সাথে অন্যটির অনেক সাধারণ বৈশিষ্ট্য আছে, অনেক মিল আছে, অনেক সাদৃশ্য আছে, কিন্তু ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসের তত বেশি সাদৃশ্য বা মিল নেই। ঠিক আছে, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। আবার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে কিন্তু ততটা সাদৃশ্য নেই। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে অনেক বেশি বৈসাদৃশ্য দেখা যায়। অর্থাৎ ব্যাকটেরিয়া শ্রেণীর অনেক গুরুত্বপূর্ণ জীবন পদ্ধতির শ্রেণীর প্রত্যেকের মধ্যেই এক, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে সেগুলি আলাদা। সুতরাং ভাইরাসের দ্বারা সৃষ্টি হওয়া যে রোগ, সেই রোগগুলোর চিকিৎসায় যে ঔষধগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অন্য সংক্রমণকেও বাধা দেবে। যেমন মনে করো একটি ব্যাকটেরিয়ার দ্বারা একটি রোগ হয়েছে, বা সেই যে নির্দিষ্ট ব্যাকটেরিয়ার দ্বারা যে রোগ হয়েছে সেই ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার জন্য, সেই ব্যাকটেরিয়ার দ্বারা সংগঠিত যে রোগ সৃষ্টি হয়েছে সেই রোগের ক্ষেত্রে যে ঔষধ ব্যবহার করা হয়, সেই ঔষধটি কিন্তু অন্য ব্যাকটেরিয়ার দ্বারা যদি কোনো রোগ হয় তাহলে সেক্ষেত্রেও অনেক সময় সেটি গ্রহণযোগ্য, অনেকটা বাধা দিতে পারবে ব্যাকটেরিয়ার সংক্রমণকে। কিন্তু এই ঔষধ কিন্তু অন্য শ্রেণীর অণুজীবের দ্বারা সৃষ্টি হওয়া রোগকে বাধা দিতে পারে না। অর্থাৎ যেমন মনে করো ব্যাকটেরিয়াজনিত রোগের যে ঔষধ, সেই ঔষধ কিন্তু আমরা প্রোটোজোয়াজনিত রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, বা ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ মনে করো অ্যান্টিবায়োটিক। আমরা সবাই অ্যান্টিবায়োটিকের নাম জানি। প্রায় সময় আমরা বিভিন্ন ধরনের অসুখ হলে আমরা বলি যে অ্যান্টিবায়োটিক খেতে হবে, না হলে রোগ সারবে না। অর্থাৎ অ্যান্টিবায়োটিকের নাম আমরা সবাই শুনেছি। এই যে অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক আসলে কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে একটি ঔষধ, যে ঔষধটি কী করা হয়, সাধারণত ব্যাকটেরিয়াজনিত রোগে ব্যবহার করা হয়। এই অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের আক্রমণের ফলে যে রোগ হবে, বা প্রোটোজোয়া বা কৃমি বা ফাঙ্গাই বা ছত্রাক ইত্যাদির দ্বারা যে রোগগুলো হবে, সেই রোগগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু রোগ সারবে না। কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ যদি হয় তাহলে ব্যাকটেরিয়াজনিত রোগের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক ঔষধ কাজ করবে। সুতরাং অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার প্রয়োজনীয় জৈব রাসায়নিক পদ্ধতি নষ্ট করে। ব্যাকটেরিয়ার যে সমস্ত জৈব রাসায়নিক পদ্ধতির ফলে রোগ সৃষ্টি হয়, সেই ব্যাকটেরিয়ার জৈব রাসায়নিক পদ্ধতিকে বাধা দেয়, জৈব রাসায়নিক পদ্ধতিকে ব্যাহত করে বা নষ্ট করে এই অ্যান্টিবায়োটিক।
অনেক ব্যাকটেরিয়া আছে, তারা কি করে, তারা তাদেরকে রক্ষা করার জন্য তাদের কোষের বাইরে একটি আবরণ তৈরি করে, যেটাকে বলা হয় কোষ প্রাচীর। ব্যাকটেরিয়াগুলো অনেক ব্যাকটেরিয়াগুলোর মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো তাদের কোষে কোষ প্রাচীর সৃষ্টি করে তাদেরকে রক্ষা করার জন্য। এই কোষ প্রাচীরকে নষ্ট করার জন্য আমরা কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি। যেমন মনে করো, ব্যাকটেরিয়াগুলো কী করে, তাদেরকে রক্ষা করার জন্য, অর্থাৎ তারা যাতে সহজে নষ্ট হতে না পারে তার জন্য তাদের দেহে কোষ প্রাচীর গঠন করে তাদেরকে সুরক্ষা করার জন্য। এখন আমরা একটি অ্যান্টিবায়োটিকের নাম শুনেছি, যেটা যে পেনিসিলিন। পেনিসিলিন একটি অ্যান্টিবায়োটিকের নাম শুনেছি। এই অ্যান্টিবায়োটিক কি করা হয়, ব্যাকটেরিয়াজনিত রোগে ব্যবহার করা হয়। কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগে কেন ব্যবহার করা হয়? দেখো, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াজনিত রোগে ব্যবহার করা হয়, কিন্তু আবার আমরা দেখেছি যে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের। সুতরাং যদিও এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার সংক্রমণকে নষ্ট করে, ব্যাকটেরিয়ার সংক্রমণকে ব্যাহত করে অ্যান্টিবায়োটিক, আর এটাও আমরা দেখেছি যে একটি ব্যাকটেরিয়ার দ্বারা যে রোগ হয় সেই রোগকে প্রতিহত করার জন্য, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে ঔষধ ব্যবহার করা হয়, সেই ঔষধ কিন্তু আবার অন্যান্য ব্যাকটেরিয়ার দ্বারা যে সংক্রমণ হয় সেই সংক্রমণকেও রোধ করার জন্য ব্যবহার করা যায়। কিন্তু প্রত্যেকটি অ্যান্টিবায়োটিকের আবার নির্দিষ্ট কাজ আছে। যেমন আমরা দেখলাম যে কিছু ব্যাকটেরিয়া আছে, তারা নিজেকে রক্ষা করার জন্য কী করে, তাদের দেহের কোষে কোষ প্রাচীর গঠন করে। এবং এই যে পেনিসিলিন ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া যে কোষের যে কোষ প্রাচীর গঠন করে সেই কোষ প্রাচীরগুলো নষ্ট করার জন্য পেনিসিলিন ব্যবহার করা হয়। কিন্তু এখন যে ব্যাকটেরিয়াগুলো তাদের কোষে কোষ প্রাচীর গঠন করে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পেনিসিলিন খুব একটা কার্যকর হবে না। অর্থাৎ পেনিসিলিন ব্যবহার করা হচ্ছে এখানে ব্যাকটেরিয়ার কোষের কোষ প্রাচীর ধ্বংস করার জন্য, যাতে তারা কোষ প্রাচীর গঠন করতে পারে না, বা কোষ প্রাচীর গঠন করলে সেটাকে ধ্বংস করা হয়, যার ফলে তারা নিজেকে সহজে রক্ষা করতে পারবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবং নষ্ট হওয়ার ফলে কি হবে, তাদের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে, তারা বংশবৃদ্ধি খুব বেশি করতে পারবে না। সেজন্য কি হবে, আমরা রোগের হাত থেকে রক্ষা পাব। তাহলে এই পেনিসিলিন কোষ প্রাচীর গঠন করতে পারা যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে, অর্থাৎ সেই ব্যাকটেরিয়াগুলোকে কোষ প্রাচীর গঠন করতে অক্ষম করে তোলে। ঠিক আছে, ফলে এইগুলো সহজেই মরে যায়। এখন মানুষের শরীরের যে কোষ, সেই কোষগুলোর কিন্তু কোষ প্রাচীর নেই। সুতরাং এই পেনিসিলিন যেহেতু কোষ প্রাচীরকে নষ্ট করে, আর মানুষের শরীরে যেহেতু কোষ প্রাচীর নেই, সেজন্য মানুষের শরীরের কোষে কোনো ধরনের ক্ষতি এই অ্যান্টিবায়োটিক পেনিসিলিনের দ্বারা হবে না। তাহলে পেনিসিলিন যেহেতু কোষ প্রাচীর গঠন করতে পারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, সুতরাং কোষ প্রাচীর গঠন করতে পারা ব্যাকটেরিয়ার দ্বারা যে সকল রোগ হয় সেই রোগগুলো থেকে পেনিসিলিনের দ্বারা মুক্তি পাওয়া যাবে। কিন্তু ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের আছে, সুতরাং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার জন্য বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করতে হবে। ফলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগের জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। একই অ্যান্টিবায়োটিক দিয়ে যে কোনো রোগের চিকিৎসা করা যাবে না, যে কোনো ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসা করা যাবে না। দেখতে হবে যে সেই রোগটি কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়েছে। যে ব্যাকটেরিয়ার দ্বারা হয়েছে সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারার মতো যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকই ব্যবহার করতে হবে। কিন্তু এই অ্যান্টিবায়োটিক ভাইরাসের সংক্রমণকে কিন্তু নষ্ট করতে পারবে না। ভাইরাসজনিত রোগগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা। ভাইরাস অ্যান্টিবায়োটিকের দ্বারা কিন্তু নষ্ট হয় না। যেমন আমাদের যদি সাধারণ সর্দি, জ্বর বা ইনফ্লুয়েঞ্জা এগুলো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সেই রোগ থেকে রক্ষা পাওয়া যাবে না। কিন্তু যদি আমাদের ব্যাকটেরিয়াজনিত কিছু রোগ হয়েছে এবং সাথে সর্দি, জ্বর
অর্থাৎ ভাইরাসজনিত কিছু রোগ আছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবো। এবং সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আমরা কেবলমাত্র এই অ্যান্টিবায়োটিকের দ্বারা ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো হয়েছে ভাইরাসজনিত রোগের সাথে, সেই রোগগুলোর থেকে রক্ষা পাবো। কিন্তু ভাইরাসজনিত রোগের থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ভাইরাসকে ধ্বংস করার মতো যে ঔষধ, সেই ঔষধগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। তারপর আগামী দিন আমরা রোগ ছড়ানোর উপায় নিয়ে আলোচনা করব। যেহেতু সংক্রামক রোগ হচ্ছে একজনের দেহ থেকে অন্যজনের দেহে সংক্রামিত হতে পারে। এই রোগগুলো কিভাবে সংক্রামিত হয়, এই রোগের রোগগুলো যেহেতু বিভিন্ন ধরনের বীজাণুর দ্বারা হয় সংক্রামক রোগগুলো, সুতরাং এই সংক্রামক রোগগুলোর বীজাণু, সেটা ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক বা প্রোটোজোয়া বা ছত্রাক হোক, সেটা কিভাবে ছড়ায়, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে কিভাবে ছড়ায়, রোগ ছড়ানোর যে উপায়, সেই উপায় সম্পর্কে আমরা নেক্সট দিন আলোচনা করব। ঠিক আছে।